সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সংস্কৃত উপসর্গ পড়ব এই লেকচারে। তো আমরা যেভাবে বলে দিয়েছিলাম বা যে রিদমটা বলে দিয়েছিলাম সেটা আবার বলছি। প্র পরা অপ সমনি অনু অবনির্দূর বি অধি উৎ সু পরিপ্রতি অভিয়পি অতি উপ আ। তো এইভাবে কয়েকবার পড়েন এবং একটু লেখার চেষ্টা করেন, আশা করি মনে থাকবে। তো আমরা এটাও বলেছিলাম যে সংস্কৃত ভাষা প্রায় মারাই গিয়েছে, এই ভাষায় খুব বেশি কথা বলা হয় না, শুধু হিন্দুদের কিছু মন্ত্র পড়া হয়। তো যেহেতু সে মারা গিয়েছে, মানে বিষ খেয়ে মারা গিয়েছে, এই জন্য সংস্কৃত উপসর্গ 20টি। তো আমরা গত লেকচারেও এইরকম কিছু লাল চিহ্ন যুক্ত উপসর্গ দেখিয়েছিলাম বা ছিল সেখানে, কিন্তু বলা হয়নি যে এটা কেন লাল। বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গের মধ্যে 4টি উপসর্গ কমন, বা 4টি উপসর্গ বাংলাতেও আছে আবার সংস্কৃতিতেও আছে। তো এটা কিভাবে মনে রাখবেন? আনিকা বিশাল সুন্দর, আনিকা একটা মেয়ে, সে অনেক সুন্দর, এই জন্য সবাই তাকে পেতে চায়। বাংলাও সে পেতে চায়, আবার সংস্কৃত সেও পেতে চায়। এখানে দেখুন আ নি বি সু। তো আশা করি মনে থাকবে। তো চলুন এবার আমরা উপসর্গগুলো দেখি। তো আগের মতোই প্রথমে আছে প্র। এখানে প্রথমে যে অর্থে এটা ব্যবহার করা হচ্ছে বা যে অর্থ বুঝাচ্ছে সেটা হচ্ছে প্রকৃষ্ট। প্রকৃষ্ট মানে আমরা জানি অনেক ভালো বা সম্যক, মানে পরিপূর্ণভাবে। যেমন আছে প্রভাব। প্রভাব বলতে আমরা কি বুঝি? যে একটা জিনিসের উপরে আরেকটা জিনিসের ইফেক্ট। যেমন একজন মানুষ খুবই অহংকারী, তার সাথে থাকতে থাকতে একজন সাধারণ মানুষ সেও অহংকারী হয়ে গেল, তার মানে অহংকারী ব্যক্তির প্রভাবে সাদামাটা ব্যক্তিটাও প্রভাবিত হয়ে অহংকারী হয়ে গেল। প্রচলন মানে একটা জিনিস ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া। প্রস্ফুটিত, ফুটিত মানে হচ্ছে ফুল যখন ফুটে সেটা একটা বিষয়, আর যখন অনেক ভালোভাবে ফুটে বা মেলে ধরে নিজেকে সেটাই হচ্ছে প্রস্ফুটিত। এবার খ্যাতি অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন প্রসিদ্ধ। সিদ্ধ যেটা বোঝায়, প্রসিদ্ধ আরো বেশি, মানে খ্যাতি সম্পন্ন বা সুনাম সম্পন্ন। প্রতাপ, আমরা বলি না যে চৌধুরী সাহেবের অনেক প্রতাপ, মানে অনেক সুনাম বা ক্ষমতা বেশি। আবার এখানে প্রভাবটাকে বলা হচ্ছে যে তার প্রভাব অনেক বেশি, সমাজে তার প্রভাব অনেক বেশি, এটা দ্বারাও খ্যাতি বোঝানো হয়। যদি প্রশ্ন আসে যে প্রভাব এই শব্দের প্র কি অর্থে ব্যবহার করা হয়েছে, তো আশা করি পরীক্ষায় খ্যাতি বা প্রকৃষ্ট এরকম দুইটা অপশন থাকবে না, যে কোনো একটা অপশনে থাকবে। কিন্তু যদি দুটি থাকে তাহলে আমরা কি করব সেটা আমারও জানি নাই যে কি করব, কারণ দুটি তো ঠিক বই অনুযায়ী। তো বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। এরপরে আছে আধিক্য মানে বেশি। প্রথমে আছে প্রগাঢ়, মানে গাঢ় মানে গভীর, একটা জিনিস অনেক ঘনত্ব বেশি, সেটাই হচ্ছে প্রগাঢ়। প্রচার মানে চারদিকে ছড়িয়ে দেওয়া। প্রবল, বল তো সাধারণত আমরা জানি শক্তি, কিন্তু যখন প্রবল হয় তখন আরো শক্তিশালী হয়। প্রসার ঠিক একই জিনিস, একটা জিনিস যখন প্রচার করা হয় তখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন সেটা প্রসারিত হয়, এরকম আর কি। এরপরে আছে গতি, মানে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া, এরকম বোঝায়। যেমন প্রবেশ, কেউ যদি ভেতরে আসে তাহলে অবশ্যই একটা গতি সৃষ্টি হবে। আবার প্রস্থান, একটা জায়গা থেকে যখন সে সরে যাবে অবশ্যই এখানে গতি সৃষ্টি হবে। এই জন্য প্রবেশ এবং প্রস্থান এই শব্দ দুটি দিয়ে আসলে গতি জাতীয় বা এর মধ্যে গতি আছে এরকম কিছু বোঝাচ্ছে। এরপরে আছে ধারা, পরম্পরা বা গতানুগতিক। যেমন প্রপৌত্র, এটা একটু বোঝা দরকার আছে। পৌত্র মানে হচ্ছে নাতি, আর প্রপৌত্র হচ্ছে নাতির ছেলে। আশা করি বুঝতে পেরেছেন। প্রশাখা কি? একটা গাছ এইভাবে, তো এই গাছের সাধারণত আমরা ধরলাম এরকম শাখা থাকে, এই শাখার মধ্যে আবার যদি এরকম আরো শাখা থাকে তখন এই শাখাগুলোকে বলা হয় প্রশাখা, মানে শাখার মধ্যে শাখার পরে আরো শাখা, এরকম আর কি। পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা এই জিনিসটা কি? পরাকাষ্ঠা মানে হচ্ছে চরম সীমা। অনেকে বলে না যে আমি ধৈর্যের পরাকাষ্ঠাতে পৌঁছে গিয়েছি, মানে ধৈর্যের একেবারে চরম সীমার মধ্যে পৌঁছে গিয়েছি। পরাক্রান্ত, এটাও মানে পরাক্রান্ত মানে বীরত্বপূর্ণ এরকম বোঝায়। পরায়ণ, এটা মানে হচ্ছে একেবারে অনেক বেশি অনুগামী বা অনুরক্ত। যেমন আমরা বলি ন্যায় পরায়ণ, তার মানে একজন মানুষ অনেক বেশি ন্যায় নীতিকে ধারণ করে নিজের মধ্যে। কর্তব্য পরায়ণ মানে প্রত্যেকটা কর্তব্যকে সে মেনে চলে বা তার কর্তব্যগুলো সে সম্পাদন করে, সে কখনো অবহেলা করে না, এরকম আর কি। বিপরীত যেটা বোঝায়, যেমন পরাজয়, জয়ের বিপরীত আমরা জানি পরাজয় মানে হেরে যাওয়া। পরাভব, ভব এটা আসলে কল্যাণ বোঝায় বা সংসার বোঝায়, সম্পদ বোঝাতে পারে। তো যখন পরাভব বুঝাবে তখন হার বা পরাজয় বা অবমাননা এরকম অর্থ দেয়, মানে এই ভবের বিপরীত অর্থ প্রকাশ করে।
এরপরে যেটা আছে অপ, এটা বিপরীত অর্থে অপমান। মান মানে আমরা জানি সম্মান, যদি বলা হয় অপমান তাহলে মানে মানের বিপরীত। আবার অপকার মানে কারো ক্ষতি করা আর কি। অপচয়, চয় মানে সঞ্চয়, অপচয় মানে অনেক বেশি খরচ করে ফেলা। অপবাদ, অপবাদ মানে কারো নামে মিথ্যা কিছু রটনা করা। বাদ মানে সাধারণত কথাবার্তা এরকম বা সাধারণ কথা। আর অপবাদ হচ্ছে যে মিথ্যা কথা, তার মানে বিপরীত অর্থ দিচ্ছে বা অর্থটাকে বিপরীত দিকে ঘুরিয়ে দিচ্ছে। এরপরে নিকৃষ্ট, অপসংস্কৃতি মানে যে সংস্কৃতিটা খারাপ, অপকর্ম খারাপ কর্ম। অপসৃষ্টি মানে যে সৃষ্টিটা আসলে খারাপ এরকম। অপযশ, যশ মানে সুনাম বা খ্যাতি, আর অপযশ মানে কুখ্যাতি বা নিকৃষ্ট খ্যাতি এরকম আর কি। এরপরে স্থানান্তর, অপসারণ, আপনি একটা জায়গা থেকে একটা জিনিস আরেক জায়গায় নিয়ে গেলেন, সেটা অপসারণ হলো বা স্থানান্তর হলো। অপহরণ, অপহরণ কিভাবে করা হয়, কাউকে ঘর থেকে তুলে নিয়ে অনেক দূরে নিয়ে আটকে রাখা হয়, সেটাই অপহরণ। অপনোদন, অপনোদন হচ্ছে বিলুপ্তিকরণ, মানে একটা জিনিসকে তাড়িয়ে দেওয়া, দূরীভূত করা। তো যখন দূরীভূত হবে তখন অবশ্যই স্থানান্তর করতে হবে। এটুকু আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে বিকৃত, অপমৃত্যু, আমরা সাধারণ মৃত্যু বলতে বুঝি একজন মানুষ মারা গিয়েছে, আর অপমৃত্যু মানে অল্প বয়সে মৃত্যু বোঝায় বা দুর্ঘটনায় মৃত্যু বোঝায়, মানে যে মৃত্যুটা আসলে স্বাভাবিক না বা বিকৃত হয়েছে এরকম আর কি। এরপরে আছে সম, সম মানে সম্যক রূপে, মানে একেবারে বিস্তারিত ভাবে আর কি। সম্পূর্ণ, পূর্ণ আর সম্পূর্ণ এই দুটির মধ্যে পার্থক্য আছে। তো পূর্ণ সাধারণভাবে বোঝায়, আর সম্পূর্ণ বোঝায় একেবারে একেবারে পরিপূর্ণ, মানে তার কোথাও ফাঁকা নাই। সমৃদ্ধ, সমৃদ্ধ মানে ধনী বা একটা জিনিস অনেক উন্নত এরকম আর কি। তো আদর আমরা বুঝি স্নেহ ভালোবাসা এরকম আর কি, কিন্তু সমাদর হচ্ছে আরো বেশি করে কদর করা, মানে আদরটারই একেবারে পরিপূর্ণতা পাওয়া। এরপর আছে সম্মুখ, সমাগত, মানে কেউ হয়তো বা আসতেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে, মানে মুখোমুখি চলে এসেছে, এটাকে বলে সমাগত। আবার সম্মুখ তো আমরা বুঝি যে মুখের সামনে। এরপর আছে এটা নিষেধ বোঝাচ্ছে। নিবৃত্তি মানে একজন মানুষকে একটা কাজ থেকে বিরত রাখা বা একটা জিনিসের উপরে নিষেধাজ্ঞা দেওয়া এরকম আর কি। এরপর আছে নিশ্চয়, যেমন নিবারণ, নির্ণয়। আমি এটা আসলে নিজেও বুঝি না যে এটা কিভাবে নিশ্চয়তা দেয়। নির্ণয় মানে তো একটা জিনিসকে খুঁজে বের করা বা ফাইন্ড আউট করা, বা একটা সমস্যা আছে সেই সমস্যাটার মূল কারণ কি এটা খুঁজে পাওয়া হচ্ছে নির্ণয়। বা নিবারণ মানে হচ্ছে একটা জিনিসকে বৃদ্ধিটাকে বারণ করে দেওয়া। তো এটা এইভাবে হতে পারে যে নিশ্চয়তা দেওয়া, যে একেবারে ফিক্স 100% একটা সমস্যার সমাধান খুঁজে বের করা বা খুঁজে পাওয়া, এটা হচ্ছে নির্ণয়। নিবারণ মানে হচ্ছে একেবারে বন্ধ করে দেওয়া, বা কেউ একটা জায়গায় যাচ্ছে, তাকে সেখান থেকে নিবৃত করলাম বা তাকে যেতে দিলাম না এরকম আর কি। এরপরে যেটা আছে অতি সহ্য, মানে খুব বেশি পরিমাণে। তো নিদাঘ বলতে বোঝাচ্ছে গ্রীষ্মকাল বা উত্তাপ। নিদারুণ, আমরা একটা জিনিস অনেক সুন্দর হলে বলি দারুণ বা অনেক ভালো। তো একটা জিনিস যদি আরো বেশি পরিমাণে হয় তখন আমরা বলি নিদারুণ। আমরা বলি নিদারুণ যন্ত্রণা, মানে যন্ত্রণাটা অনেক বেশি পরিমাণে। এরপর আছে অভাব, নিষ্কলুষ। নিষ্কলুষ, কলুষ মানে আমরা জানি খারাপ কিছু বা কলঙ্ক এই জাতীয়। নিষ্কলুষ মানে তার মধ্যে কোনো কলঙ্ক নেই। নিষ্কাম, নিষ্কাম, কাম বলতে আমরা বুঝি কাজকর্ম, আর নিষ্কাম বলতে বুঝি যে কোনো কাজকর্ম নেই এরকম আর কি, বা প্রয়োজনহীন বা বাসনাহীন এরকম আর কি, মানে প্রত্যাশাহীন এইরকম। এরপরে আছে অব, এটা হীনতা বোঝাচ্ছে। আমরা যদি বলি তুমি আমাকে কেন অবজ্ঞা করলে, মানে তুমি আমাকে কেন হীন চোখে দেখলে। অবমাননা মানে আমি তাকে মানলাম না, সে আমাকে একটা আদেশ দিল, ধরুন আপনি আপনার আব্বাকে মানলেন না, বললো যে বাজারে যা, আপনি বাজারে গেলেন না, সেই ক্ষেত্রে আপনি আপনার আব্বাকে অনেকটা হীনতার চোখে দেখলেন, মানে তার আদেশকে অবমাননা করলেন। সমগ্রভাবে হচ্ছে পুরোপুরি ভাবে। অবরোধ, অবরোধ মানে ঘেরাও করা। তো এটা ধরি আমরা একটা রাস্তা, তো রাস্তা দিয়ে যান চলাচল করে, তো কোনো একটা কারণে আমরা রাস্তাটাকে এরকম ঘিরে ফেললাম বা একটা ভবনটাকে ঘিরে ফেললাম চার দিক থেকে, এটাই হচ্ছে অবরোধ। অবগাহন, অবগাহন মানে হচ্ছে নিজের শরীরটাকে একেবারে জলের মধ্যে ডুব দেওয়া, নিজের মানে গোসল করা, এরকম ভাবে গোসল করা যে একটা ভরা জলের মধ্যে নেমে ডুব দিয়ে গোসল করা এরকম আর কি। তো মানে পুরোপুরি ভাবে গোসল করা। অবগত মানে বিষয়টা আমি পরিপূর্ণভাবে জানি,
এরকম আর কি। এরপরে আছে নিম্নে বা অধোমুখিতা, যেমন অবতরণ। একটা পাহাড় আছে, এই পাহাড় থেকে কেউ যদি নিচের দিকে নেমে আসে আমরা সেটাকে বলি অবতরণ। অবতরণ আর অবরোহণ একই জিনিস। আবার একটা প্লেন আকাশে আছে, সেটা যদি মাটিতে নেমে আসে সেটাকেও অবতরণ বলা হয়। তার মানে নিচের দিকে গতিটা হবে, নিচের দিকে। এটা কিভাবে আসলে অল্পতা বোঝায় এটা আমার বোধগম্য না। অবশেষ মানে যেটা একেবারে শেষ হয়ে গিয়েছে আর একটু সময় বাকি আছে, এরকম আর কি, অল্প সময় বাকি আছে। অবসান একই জিনিস। অবেলা, অবেলা দিয়ে আসলে অশুভ সময়কেও নির্দেশ করে। আবার সূর্য ডুবার মানে একেবারে সূর্য ডুবেই গিয়েছে, অল্প একটু বাকি আছে, সেটাকেও অবেলা বোঝায়। কিন্তু অবেলা দিয়ে যদি অশুভক্ষণকে বোঝায় সেক্ষেত্রে আসলে স্বল্পতা কিভাবে মিন করে সেটা আসলে আমার বোধগম্য না। বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আমি অনেকের কাছেই এই ব্যাখ্যাগুলো চেয়েছি, আসলে কেউ দিতে পারে নাই। তো আমারও জানা নেই। আসলে ব্যাকরণবিদদের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে বিতর্ক আছে। শিক্ষকরা অনেক সময় এই বিষয়গুলোকে স্টুডেন্টদের সামনে বলে না। তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এই বিতর্কগুলো বলে দেওয়ার জন্য। এরপরে আছে অনু, মানে পশ্চাৎ, পেছনে। অনুশোচনা এটা কি? তো ধরুন আপনি একটা কাজ করেছেন, কাজটা ভুল হয়ে গিয়েছে, পরে আপনি খুবই আফসোস করতেছেন যে কেন কাজটা করলাম, মানে পরে আপনার মধ্যে একটা ব্যথা, কষ্ট অনুভব হচ্ছে, এটাই হচ্ছে অনুশোচনা। অনুগামী মানে যে পেছনে পেছনে যায়। অনুজ মানে ছোট ভাই, ছোট ভাইয়ের জন্ম আপনার পরে হয়েছে, এই জন্য পশ্চাৎ বোঝাচ্ছে। অনুচর, অনুচর একজন মানুষ এরকম তার পেছনে পেছনে যে যায় বা তার আদেশ যে সব সময় অনুসরণ করে। আবার এটা দ্বারা চাকরও বোঝায়। অনুতাপ একই জিনিস, মানে আমি পরে আসলে একটা জিনিস অনুভব করে আমি কষ্ট পাচ্ছি। অনুকরণ একজন মানুষকে একেবারে নকল করা, বা সে যেভাবে করে তার পেছনে পেছনে ওইটাই করা। এই জন্য এই সবগুলো দিয়ে আসলে পশ্চাৎ বা পেছনে পেছনে এরকম অর্থকে মিন করে বা এরকম দূতনা সৃষ্টি করে। এরপর আছে সাদৃশ, মানে একই রকম। অনুবাদ এক ভাষা থেকে আরেক ভাষাতে নিয়ে যাওয়া। আবার অনুরূপ মানে একেবারে একই রকম। অনুকার, অনুকার আমরা এই শব্দটা ধ্বনির ক্ষেত্রে যেমন অনুকার ধ্বনি আমরা পড়ি, যেমন বিড়াল ডাকে মেউ মিউ, তো আমি মিউ মিউ শব্দটাকেই যখন আমি বলি তখন এটার অনুকার হয়। এরপরে আছে পুনঃপুন মানে বারবার। অনুক্ষণ, ক্ষণ মানে হচ্ছে সময়, তার মানে অনুক্ষণ বলতে বোঝায় একেবারে সব সময়। সব মানে একটা সারাদিনকে যদি আপনি ছোট ছোট ক্ষণে ভাগ করেন এবং সব সময় যদি একটা কিছু হয় তখন সেটা বলে যে অনুক্ষণ। অনুদিন মানে প্রতিদিন। অনুশীলন এটা কিভাবে পুনঃপুন হয়? অনুশীলন মানে কি? চর্চা করা। যখন একটা জিনিসকে অনুশীলন করা হয় তখন আসলে সেটাকে বারবার বারবার করা হয়। বারবার করলেই সেটাকে অনুশীলন বলে, একবার করলে সেটাকে অনুশীলন বলে না। এরপরে আছে সঙ্গে অনুকূল। অনুকূল মানে কারো কাছ থেকে সুবিধা পাওয়া, মানে কেউ হয়তো আপনাকে পছন্দ করে, বিপদে আপনাকে রক্ষা করে, মানে আপনাকে সাথে রাখে। অনুকম্পা একই বিষয়, কারোর প্রতি অনুগ্রহ থাকা এরকম আর কি, বা এটার অর্থ দয়াও হয়। এখানে কুল অর্থ নদীর তীর বা ধার এরকম বোঝায়। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নীর, এটা দ্বারা অভাব, যেমন নীরব। রব মানে কথাবার্তা, হই হুল্লোড় এরকম, আর নীরব মানে কোনো কথা নাই, একেবারে নিশ্চুপ, মানে চুপচাপ সবকিছু। নির্জীব, জীব মানে জীবনী শক্তি, নির্জীব মানে একেবারে মৃতপ্রায়, মানে মরেই গিয়েছে, প্রাণ নাই এরকম। নিরহংকার মানে অহংকার নাই, মানে অহংকারের অভাব। নিরাশ্রয়, আশ্রয়ের অভাব। নির্ধন, ধন মানে সম্পদ, নির্ধন মানে ধন সম্পদের অভাব। নির্ধারণ বা নির্ণয়, নির্ভর। তো এখানে আরেকটা বিষয় আমরা বলি, এই যে নির্ণয় এই শব্দটা কিন্তু আমরা নি উপসর্গ দিয়েও পড়েছিলাম। তো এখন যদি প্রশ্ন আসে যে নির্ণয় এই শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত, তখন আমরা কি বলবো? আসলে এটা আমিও জানি না কি বলবো, কারণ যেহেতু দুইটাই আছে বইয়ের মধ্যে। কিন্তু এইরকম ক্ষেত্রে সাধারণত অপশনগুলো এমনভাবে সাজানো হয় যে যাতে একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট না করে বা ভেজাল না বাজে। কিন্তু আবার অনেক সময় চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা যখন একটু উচ্চতর ক্লাসে যাওয়া হয় তখন এগুলো নিয়ে একটু সমস্যা হয়। তো যাই হোক, বারবার পড়ার ফলে আশা করি এটা সমস্যা হবে না। ধরুন একজন মানুষ চাকরি করে, তার জন্য আমি একটা বেতন নির্ধারণ করে দিলাম, বললাম যে তুমি মাসে এই 50,000 টাকা বেতন পাবা। তার মানে আমি তাকে নিশ্চয়তা দিলাম। নির্ণয়ের ক্ষেত্রেও ঠিক ঠিক। নির্ভর মানে কারো উপর একেবারে সরাসরি ডিপেন্ডেন্ট হওয়া, যেমন একটা ছেলে তার বাবার উপর নির্ভর করে চলে।
মানে তার নিশ্চয়তা আছে যে আমার ভরণ পোষণ যাবতীয় সবকিছু আমার আব্বা দেখাশোনা করবে। এরপরে আছে বাহির বা বহির্মুখিতা, যেমন নির্গত। নির্গত কি, একটা বাক্স আছে, আমরা ধরলাম এই বাক্সের মধ্যে অনেক তেল আছে, তো ছোট্ট একটা ফুটো হইলো এখানে, তো এই ফুটো দিয়ে তেলগুলো কিন্তু বের হয়ে যাবে, মানে নির্গত হয়ে যাবে, মানে বাহিরে বের হয়ে আসবে। নিঃসরণ একই বিষয়, মানে ভেতর থেকে বাইরে কোনো কিছু চলে আসা। নির্বাসন, এটা কি, একটা দেশ, আমরা ধরলাম এটা একটা দেশ, এই দেশ থেকে কাউকে অন্য কোথাও তাড়িয়ে দেওয়া, মানে বের করে দেওয়া, এটাই হচ্ছে নির্বাসন। এরপরে আছে দূর, যেটা দিয়ে মন্দ বুঝায়, দুর্ভাগ্য মানে খারাপ ভাগ্য, দুর্দশা, দশা মানে অবস্থা, মানে খারাপ অবস্থা। দুর্নাম, আমরা জানি নাম মানে সুনাম বোঝায়, দুর্নাম মানে খারাপ কিছু, যে একজন মানুষ হয়তো বা অনেক খারাপ কাজ করতেছে এবং এলাকার সবাই জেনে গেছে, মানে তাকে মানুষ ভালো চোখে দেখতেছে না, এটাই হচ্ছে দুর্নাম। এরপরে কষ্টসাধ্য মানে দুর্লভ, লভ এটা হচ্ছে লাভ করা, যেটা কষ্টে লাভ করা যায় সেটা হচ্ছে দুর্লভ। দুর্গম, গম মানে গমন, এরকম আর কি, যেখানে যেতে অনেক কষ্ট হয়, যেমন পাহাড়ে আপনি যেতে পারবেন না, অনেক কষ্ট, যেতে পারবেন কিন্তু অনেক কষ্ট, সেটাই হচ্ছে দুর্গম। আবার দূর অতিক্রম্য মানে যেটাকে অতিক্রম করা যায় কিন্তু অনেক কষ্ট হয়, মানে সেটাই হচ্ছে দূর অতিক্রম্য। এরপরে আছে বিশেষ রূপে বিধৃত। বিধৃত মানে যে ধরা পড়েছে, মানে খুব ভালোভাবেই ধরা পড়েছে বা বিশেষভাবে ধরা হয়েছে এমন। বিশুদ্ধ মানে অনেক বেশি শুদ্ধ, মানে একেবারে ভালোভাবে শুদ্ধ। বিজ্ঞান, বিশেষ জ্ঞান, এটা একটু স্টার মার্ক দিয়ে রাখবেন যে বিজ্ঞান। বিবস্ত্র, এটা কিভাবে বিশেষ রূপে হয় এটা ব্যাখ্যা করা আমার জন্য কঠিন। বিবস্ত্র মানে বোঝায় উলঙ্গ, মানে যার বস্ত্র নেই, তো যার শরীরে বস্ত্র নেই সেটা আবার মানে বস্ত্রের বিশেষ রূপ কিভাবে হয়। বিশুষ্ক, এটা মানে হচ্ছে একেবারে বিশেষভাবে শুষ্ক, মানে অনেক বেশি পরিমাণে শুষ্ক। এরপরে আছে অভাব, বিনিদ্র, নিদ্রার অভাব। বিবর্ণ মানে বর্ণ নাই। বিশৃঙ্খলা, শৃঙ্খলার অভাব। বিফল মানে একটা জিনিস আপনি করেছেন সেটার ফল পাওয়ার কথা ছিল কিন্তু সেটা পান নাই, মানে ফলের ঘাটতি হয়েছে বা অভাব হয়েছে, এরকম আর কি। এরপরে আছে বিচরণ, বিচরণ করতে হলে অবশ্যই আপনাকে ঘুরে বেড়াতে হবে। আর বিক্ষেপ, বিক্ষেপ মানে আশেপাশে পড়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা, তো এই দুইটাই আসলে অনেকটা গতির দোতনা সৃষ্টি করে। এরপর আছে অপ্রকৃতস্থ, বিকার, একটা জিনিসকে নষ্ট করে ফেলা হলো, তো ধরুন একটা কলস, সেটা উপর থেকে পড়ে সেটার যে আকার আছে এটা নষ্ট হয়ে গেল, চ্যাপ্টা হয়ে গেল। বিপর্যয় মানে একজন মানুষ ধরুন রোগে, সুখে, কষ্টে, দুঃখে, টাকার অভাবে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, তো মানুষটা আসলে বিপর্যস্ত হয়ে গিয়েছে, মানে উল্টাপাল্টার মধ্যে আছে, এরকম আর কি। এরপরে আছে সু, এটা দ্বারা উত্তম বোঝায়। সুকণ্ঠ মানে অনেক ভালো কণ্ঠ, যেমন অনেকে গান গায়। সুকৃতি মানে আকৃতিটা অনেক সুন্দর। সুচরিত্র, ভালো চরিত্র। সুপ্রিয় মানে একজন মানুষ অথবা প্রিয় মানে আরো বেশি প্রিয়। সুনীল মানে অনেক বেশি পরিমাণে নীল বা গাঢ় নীল। এরপর আছে সহজ, সুগম মানে যেখানে খুব সহজেই যাওয়া যায়। সুসাধ্য মানে যেটা আমার সাধ্যের মধ্যে আছে এবং মানে সেটা খুবই সহজ। সুলভ, সুলভ মানে সস্তা, আর সস্তা মানে যেটা আমি খুব সহজেই পেতে পারি। বাজার গিয়ে যদি দেখেন এক হালি কলার দাম 100 টাকা, তাহলে সেটাকে সুলভ বলা যাবে না। আর যদি দেখেন এক হালি কলার দাম 10 টাকা, মানে সবরি কলা, তাহলে বলবেন যে এটা আমি সহজেই কিনতে পারি। এরপর আছে অতি সহ্য মানে অনেক বেশি পরিমাণে আর কি। সুচতুর মানে চতুর টাইপ বেশি। সুকঠিন মানে অনেক বেশি পরিমাণে কঠিন। সুধীর, ধীর আমরা কাকে বলি, যে ধীরস্থির, একেবারে শান্ত, মানে যে সহজে উত্তেজিত হয় না। আর সুধীর মানে যার ধৈর্য শক্তিটা অনেক বেশি। সুনিপুণ, আমরা জানি নিপুণ মানে দক্ষ, সুনিপুণ আরো দক্ষ। সুতীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে চিকন, সুয়ের আগা আপনারা দেখেছেন এরকম যদি একটা ইয়ে থাকে, এই মাথাটা অনেক তীক্ষ্ণ থাকে, তীক্ষ্ণতার মাত্রা যদি অনেক বেশি হয় তাহলে সেটাকে সুতীক্ষ্ণ বলা হয়। এরপরে আছে এটা দ্বারা ঊর্ধ্বমুখিতা বোঝাচ্ছে। উদ্যম, উদ্যম মানে উৎস বা অধ্যবসায়, চেষ্টা। তো যখন একজন মানুষ তার মধ্যে উদ্যম থাকে, সে কিন্তু কাজ করতে চায়, তার মধ্যে একটা স্ফীত ভাব থাকে, মানে শরীরের মধ্যে একটা জোয়ার থাকে। উন্নতি আমরা তো এটা বুঝি যে যার কাছে অনেক টাকা পয়সা বেশি আসবে, মানে উন্নতি যখন করে তখন কিন্তু মানুষ উঁচু উঁচু বিল্ডিং তৈরি করে বা ঘর তৈরি করে, তো এটাই ঊর্ধ্বমুখিতা হয়তো বোঝাচ্ছে। উৎক্ষিপ্ত মানে উপরের দিকে ক্ষিপ্ত। উদ্গ্রীব এটা হচ্ছে ব্যাকুল বা ছটফট করে এরকম।
আর উত্তোলন আমরা জানি উপরের দিকে একটা জিনিস যখন উঠানো হয় সেটাই হচ্ছে উত্তোলন। এরপরে আছে অতিসাহ্য, এটা উচ্ছেদ। ছেদ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, আর উচ্ছেদ মানে হচ্ছে যখন একটা মানুষকে ঘর ছাড়া করে ফেলা হয়, তাকে তাড়িয়ে দেওয়া হয়, মানে ছেদেরই বিশেষ রূপ বা এটা মারাত্মক রূপে। উত্তপ্ত আমরা জানি তপ্ত মানে গরম, আর উত্তপ্ত হচ্ছে বেশি পরিমাণে গরম। উৎফুল্ল মানে অনেক বেশি পরিমাণে হাসি খুশি। উৎসুক মানে অনেক বেশি পরিমাণে আগ্রহী। উৎপীড়ন মানে এটা নির্যাতন করা, অনেক বেশি পরিমাণে নির্যাতন বা কষ্ট দেওয়া। এরপর আছে প্রস্তুতি, এটাও আমি আসলে ব্যাখ্যা করতে পারতেছি না। উৎপাদন এবং উচ্চারণ এরা কিভাবে প্রস্তুতি অর্থকে মিন করে। উৎপাদন তো মানে হচ্ছে একটা জিনিস সৃষ্টি করা, আর উচ্চারণ মানে এই যে আমি কথা বলতেছি, যেমন ক আমি যদি বলি, এই যে আমি ক এই ধ্বনিটা উচ্চারণ করলাম। তো আশা করি আমার সক্ষমতা অক্ষমতা আপনারা বুঝতে পারতেছেন। তো এরপরে যেটা আছে অপকর্ষ, যেমন উৎকোচ। উৎকোচ মানে ঘুষ প্রদান করা বা অবৈধভাবে কাউকে কিছু দেওয়া, এটা অবশ্যই খারাপ। উশৃঙ্খল, এটা কিন্তু মানে শৃঙ্খলাটাকে যখন খারাপ হয়ে যায় তখন সেটা উশৃঙ্খল। উৎকট, উৎকট মানে বাজে বা খারাপ। সাধারণত বলা হয় যে উৎকট গন্ধ, গন্ধটা অনেক খারাপ, মানে ভালো লাগে না। এরপরে আছে অধি, আধিপত্য বোঝায়। যেমন যদি বলি যে এই জমিটা আমার অধিকারে আছে, মানে এই জমির উপর আমার আধিপত্য আছে। অধিপতি, অধিপতি হচ্ছে মালিক। অধিবাসী মানে যে একটা জায়গায় বসবাস করে, বসবাস করার ফলে সেটা তার অধিকারে আছে, মানে তার উপর আধিপত্য আছে। এরপরে আছে উপরি, যেমন অধিরোহণ বা অধিষ্ঠান। তো যখন একটা চেয়ারের উপর বসা হয় তখন সেটাকে অধিরোহণ বা অধিষ্ঠান বলে। যেমন যদি বলা হয় যে মুঘল সম্রাট তার সিংহাসনে অধিষ্ঠান করলো, মানে সিংহাসনে বসলো, মানে ক্ষমতাটা নিয়ে গেল, এরকম আর কি। এরপরে আছে ব্যক্তি, অধিকার, অধিবাস, অধিগত। তো এখানে আবার অধিকার শব্দটা নিয়ে আসছে যে ব্যক্তি অর্থ প্রকাশ করতেছে, মানে যখন একটা বিষয়ের উপর অধিকার থাকে তখন সম্পূর্ণ বিষয়টার উপরে দখল থাকে, এরকম আর কি। এরপরে যেটা আছে পরি, বিশেষ রূপে। পরিপক্ক মানে অনেক বেশি রূপের পক্ষ। পরিপূর্ণ, এটাও মানে অনেক বেশি পরিমাণে ভরা, ভরপুর। পরিবর্তন কিভাবে বিশেষ রূপে হয় এটা আমার জানা নাই। এরপরে যেটা আছে শেষ, পরিশেষ মানে একেবারে শেষ। এরপরে সম্যক রূপে মানে একেবারে পরিপূর্ণ রূপে। পরিশ্রান্ত, শ্রান্ত মানে কি ক্লান্ত, অনেক সময় কাজ করতে করতে আমরা ঘেমে যাই, তখন সেটা পরিশ্রান্ত হয়, মানে যখন বেশি পরিমাণে ক্লান্ত হয়ে যায়। পরীক্ষা, একটা ছাত্রকে যখন পরীক্ষা করা হয় তখন তার ভালো মন্দ সবকিছু দেখা হয়, মানে সর্বদিক বিবেচনা করে। এরপরে আছে পরিমাণ। তো মান একটা সাধারণত যে কোনো সংখ্যাকে প্রকাশ করে, আর যখন পরিমাণ বলা হয় তখন সেটাকে আরো নির্দিষ্ট করে, যে এখানে এই পরিমাণ ধান আছে, এখানে এই পরিমাণ পানি আছে, সেটাকে নির্দিষ্ট করা হয়। আর মানটা হচ্ছে যে কোন এককটা দিয়ে আসলে এই জিনিসটাকে মাপা হলো। এরপরে আছে চতুর্দিক, পরিভ্রমণ মানে চারদিকে ভ্রমণ। পরিমণ্ডল, আমাদের চারপাশে যে জগৎগুলো আছে, মণ্ডলগুলো আছে, এগুলাকে বলা হয় পরিমণ্ডল। এরপরে প্রতি, এটা সদৃশ এরকম অর্থের দোতনা সৃষ্টি করে। প্রতিমূর্তি, একটা মূর্তি আছে বা একজন মানুষ আছে, তার মতো করে যদি আমি একটা মূর্তি তৈরি করি তাহলে সেটাকে প্রতিমূর্তি বলে। প্রতিধ্বনি, আপনি হয়তো বা পাহাড়ের পাশে যদি একটা শব্দ উচ্চারণ করেন, দেখবেন ওই পাশ থেকে সেটা ফিরে আপনার কাছে আসতেছে, এই যেটা ফিরে আসলো এটাই হচ্ছে প্রতিধ্বনি। এবং প্রতিধ্বনিটা যে ধ্বনিটা উচ্চারণ করা হয় সেটারই মতোই হয়, একই রকম হয়। বিরোধ, প্রতিবাদ মানে একজনের বিরুদ্ধে যদি আপনি ঝগড়া করেন বা সে একটা কথা বললো, তার কথার প্রেক্ষিতে আপনি আরেকটা কথা বললেন, এটাই হচ্ছে প্রতিবাদ। এরপরে প্রতিদ্বন্দ্বী, তো একজন এখানে ফুটবলার, এখানে আরেকজন ফুটবলার, তো এই দুইজন কিন্তু পরস্পর প্রতিদ্বন্দ্বী। এ বলটা এদিকে নিয়ে যাবে, এ বলটা এদিকে নিয়ে যাবে, মানে একজন আরেকজনের বিপরীত দিকে গোল দেওয়ার চেষ্টা করবে, এই জন্য এদের মধ্যে বিরোধ বোঝায়। এরপর আছে পুনঃ, প্রতিদিন। আমরা জানি দিন মানে একদিন, আর প্রতিদিন মানে হচ্ছে আজকাল, তারপরে দিন। প্রতি মাস মানে মানে প্রত্যেকটা মাসেই, এই জন্য এটা পুনঃ বোঝাচ্ছে। এরপরে আছে অনুরূপ, যেমন প্রতিঘাত। ঘাত মানে আঘাত, কেউ আপনাকে আঘাত করলো, আপনি তার উল্টো আরেকটা আঘাত দিয়ে দিলেন, মানে প্রতিঘাত করলেন। প্রতিদান, একজন মানুষ দান করলো, দানের বিপরীতে আপনি সেম কাজটা করলেন। প্রত্যুপকার, কেউ আপনার উপকার করলো, আপনিও তার উপকার করলেন, মানে অনুরূপ কাজটাই করলেন, এটাই হচ্ছে প্রত্যুপকার।
এরপরে আছে উপ, এটা দ্বারা সামীপ্য বোঝায়, মানে কাছাকাছি বোঝায়। উপকূল মানে কুলের কাছাকাছি, এটা হয়তো বা নদী, কেউ এখানে বসে আছে, মানে এটা তো কুল একেবারে, আর কুলের কাছাকাছি উপকূল। আবার এই শব্দটা বা এখানে যে শব্দগুলো আছে উপকূল, উপকণ্ঠ, এগুলো অব্যয়ীভাব সমাস যুগে গঠিত। আপনি যখন অব্যয়ীভাব সমাস পড়বেন সেখানে এগুলো দেখবেন, একটু স্টার মার্ক দিয়ে রাখবেন। এখন যদি প্রশ্ন আসে যে উপকূল এই শব্দটা কিভাবে গঠিত, এইটা কি উপসর্গ যুগে গঠিত না সমাস যুগে গঠিত, দুইটাই যদি অপশনে থাকে তখন আপনি কি লিখবেন? আমি জানি না কি লিখবেন বা কি দাগাবেন, কারণ যেহেতু বইয়ের মধ্যে আছে, আমি জাস্ট যেগুলো বিতর্কিত বিষয়গুলো আপনাদের সামনে একটু হলেও তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি কোনো ক্লাসে যান তাহলে অবশ্যই আপনাদের সংশ্লিষ্ট টিচারকে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন, কারণ আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ আসলে ঠিক ভালো উত্তর দিতে পারে নাই। এরপর আছে সদৃশ, যেমন উপদ্বীপ মানে দ্বীপের মতো, উপবন মানে বনের মতো, এই আর কি। এরপর আছে উপগ্রহ, যেমন গ্রহের ক্ষুদ্র, পৃথিবী একটা গ্রহ, চাঁদ তার একটা উপগ্রহ, তো গ্রহের থেকে উপগ্রহ ছোট হয়। উপসাগর মানে সাগরের থেকে ছোট, উপনেতা মানে নেতার ছোট, এরকম আর কি। তো আবার অব্যয়ীভাব সমাসে উপগ্রহ, এটাকে দেখবেন যে গ্রহের সদৃশ এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। তো এখানে একটা বিতর্ক সৃষ্টি করে যে উপগ্রহ এটা আসলে কি ধরনের অর্থ দিচ্ছে, এটা কি ক্ষুদ্র বোঝাচ্ছে না সদৃশ বোঝাচ্ছে? তো আসলে দুইটাই বোঝাচ্ছে। সমাসের ক্ষেত্রে এক ধরনের মিনিং দিচ্ছে, আবার এখানে এসে আরেক ধরনের মিনিং দিচ্ছে। যেটা কিভাবে হয় এটা আমার মাথায় ধরে না, এগুলো নিয়ে একটা সময় প্রচুর ঘাটাঘাটি করতাম, এখনো করি, কিন্তু এর ব্যাখ্যা আমি আসলে খুঁজে পাচ্ছি না। বইয়ের মধ্যেই কি ভুল করা আছে নাকি ব্যাখ্যাটাই আমার বোধগম্য না, সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। এরপরে আছে বিশেষ, এখানে বলা হচ্ছে উপনয়ন। উপনয়ন বিষয়টা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে একটা বালক যখন পৈতা পরিধান করে, ব্রাহ্মণ দেখবেন অনেকের গলা থেকে হচ্ছে তার বুকের উপর দিয়ে একটা সুতা থাকে, ওটাই হচ্ছে পৈতা, যখন সেটা গ্রহণ করে, এই গ্রহণ করাটাকে বলা হয় উপনয়ন। উপভোগ একটা জিনিসকে অনেক ভালোভাবে বিশেষভাবে সে তার স্বাদ আচ্ছাদন করা, এটাই হচ্ছে উপভোগ। এরপরে আছে অভি, এটাও সম্যক, যেমন অভিব্যক্তি। অভিব্যক্তি মানে হচ্ছে প্রকাশ, আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করলাম, মানে আমি আমার মতামত প্রকাশ করলাম। অভিজ্ঞ একটা মানুষ যখন অনেক বেশি দক্ষ হয়, অনেক কিছু জানাশোনা হয়, তখন সে অভিজ্ঞ হয়। অভিভূত একটা জিনিস দেখে যখন কোনো মানুষ অনেক বেশি সন্তুষ্ট হয়, মানে আনন্দের সীমা থাকে না, তার মধ্যে বিস্ময় চলে আসে, তখনই সেটা অভিভূত হয়, যে আমি একটা জিনিস দেখে অভিভূত হলাম, বা এটা খেয়ে আমি অভিভূত হলাম, মানে পরিপূর্ণভাবে আমি সন্তুষ্ট হলাম বা পরিপূর্ণভাবে আমি বিস্মিত হলাম, এরকম আর কি। এরপর আছে গমন, যেমন অভিযান, আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলেন কোনো কাজ করার জন্য, সেটা অভিযান। ধরুন আপনি একটা এলাকায় আছেন, এইখানে, তো আপনি এইখান থেকে কিছু জিনিস সংগ্রহ করে নিয়ে আসবেন, বা এখান থেকে স্বর্ণ ধন সম্পদ নিয়ে আসবেন, তো এটা একটা অভিযান হতে পারে। অভিসার এই জিনিসটা কি? প্রেমিক এবং প্রেমিকা যখন গোপন একটা জায়গায়, এখান থেকে প্রেমিক, এখান থেকে প্রেমিকা, এখানে একটা গোপন জায়গা, তো তারা দুজনে এসে গোপনে দেখা করে গেল, বা প্রেম নিবেদনের উদ্দেশ্যে বা একটু গল্প গুজব করার উদ্দেশ্যে এখানে মিলিত হলো, মানে এই যে এই কাজটা, এটাই হচ্ছে অভিসার। এরপরে আছে সম্মুখ, যেমন অভিমুখ, অভিবাদন। অভিবাদন মানে কাউকে সামনাসামনি ইয়া করা আর কি, আমরা বলি না গুড মর্নিং বা হচ্ছে আসসালামু আলাইকুম, এটাই হচ্ছে অভিবাদন, যেটাকে ইংরেজিতে বলে গ্রিটিংস। আর অভিমুখ মানে মুখের সামনাসামনি, এই আর কি, বা সম্মুখে। এরপরে আছে অতি, এটা দিয়ে অতি সাহায্য এরকম অর্থের দোতনা সৃষ্টি করে। অতিকায় মানে, কায় মানে তো শরীর বা দেহ, অতিকায় মানে অনেক বিশাল দেহ বা বিশাল আকৃতির, অত্যাচার মানে অনেক বেশি পরিমাণে নির্যাতন করা। অতিশয় এটাও মানে বেশি বোঝাচ্ছে, এই আর কি। আমি যদি বলি তিনি অতিশয় জ্ঞানী, তিনি মানে অনেক বেশি পরিমাণে জ্ঞানী। এরপর আছে অতিক্রম, দেখুন অতি মানব, অতি মানব বলা হয় সুপারম্যান। তো একজন মানুষের কিছু মানবীয় গুণ থাকে, যে সে হাসবে, কাঁদবে, তার কিছু সীমাবদ্ধতা থাকে, কিন্তু এরকম যদি একজন মানুষ থাকে, সে উঠতে পারে, তার মৃত্যু হয় না, সে হয়তো একটা বিল্ডিংকে হাতের সাহায্যে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, তো সে মানে মানুষের সাধারণ বৈশিষ্ট্যটাকে সে অতিক্রম করে গিয়েছে। অতি প্রাকৃত, যেটাকে ইংরেজিতে বলা হয় সুপার ন্যাচারাল। তো আমরা জানি প্রকৃতিতে কিছু ঘটনা ঘটে, সূর্য উঠতেছে, ডুবতেছে, চাঁদ উঠতেছে, গাছে ফল ধরতেছে, তো আপনি সামনে যদি এমন কিছু দেখেন যেটা আসলে প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেটাই হচ্ছে অতি প্রাকৃত।
অনেক সময় বলে যে ভূত বা জিন, এই বিষয়গুলোকে অনেক সময় বলা হয় যে অতি প্রাকৃত বিষয়, যেটা আসলে প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করা যায় না বা প্রকৃতিকে অতিক্রম করে গিয়েছে। এরপরে আছে আ পর্যন্ত, আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, এটাও অব্যয়ীভাব সমাস দিয়ে গঠিত শব্দ। এই শব্দগুলা ধরুন আপনি খেতে খেতে একেবারে আপনার গলা পর্যন্ত খেয়ে ফেললেন, মানে ভাত এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেটাকে বলা হবে আকণ্ঠ। আমরণ মরণ পর্যন্ত, আসমুদ্র সমুদ্র পর্যন্ত। আপনি যদি বলেন যে এটা হচ্ছে সমুদ্র, যে আসমুদ্র রাস্তাটা চলে গিয়েছে, তো এখান থেকে রাস্তাটা একেবারে সমুদ্র পর্যন্ত, এই পর্যন্ত চলে গিয়েছে। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এরপরে আছে ঈষৎ মানে অল্প, আরক্ত বলতে বোঝায় হালকা রক্ত, আভাস মানে একটা জিনিস সম্পর্কে আমাকে ইঙ্গিত দাও, মানে অল্প কিছু বলো, পুরাপুরি বলো না। ঈষৎ মানে অল্প বোঝায়। এরপরে আছে বিপরীত, যেমন আদান, দান মানে কি কাউকে কোনো জিনিস দেওয়া, আর আদান মানে হচ্ছে কোনো কিছু নেওয়া। দেখুন গমন মানে কি চলে যাওয়া, আর আগমন মানে আসা, ফিরে আসা। তো এই উপসর্গ দিয়ে যেভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিপরীত অর্থ মিন করতেছে, যে দানের বিপরীত শব্দ আদান, আবার গমন এটার বিপরীত হচ্ছে আগমন। অন্যান্যগুলোর ক্ষেত্রে বা সবগুলোর ক্ষেত্রে কিন্তু এইভাবে স্পষ্ট বিষয়টা না, বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। এরপরে আছে অপি, অপিনিহিতি, এটা আমি বলতেছি না, ব্যাকরণের একটা বিষয়, যখন আমরা ধ্বনির পরিবর্তন পড়াবো বা ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারে গিয়ে দেখবেন এটা আছে। তো আমরা যে 20টি সংস্কৃত উপসর্গের কথা বলেছিলাম সেগুলো আমরা আলোচনা করলাম। কিছু বিষয়ে আমার সীমাবদ্ধতা আছে, সেগুলো আমি বলে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের শ্রেণী শিক্ষকের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেওয়ার জন্য। তো আমার মনে হয় না আপনি সঠিক কোনো উত্তর পাবেন, বা টিচার উত্তর নাও দিতে পারে। আমি যে আমার সীমাবদ্ধতার কথা বললাম, এই সীমাবদ্ধতা ছাড়া এর বাইরে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আর ভিডিওর নিচে মন্তব্য করেও আপনি আপনার মতামত প্রশ্ন জানাতে পারেন। তো এরপরে আমরা বিদেশি উপসর্গ পড়বো, সেখানে কিছু গল্প থাকবে, মজা হবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।